কদিন ধরে কিছু মানুষ বিভ্রান্তি ছড়াচ্ছে, শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায় তারা, বলেছেন প্রধানমন্ত্রী। জনগণকে সতর্ক থাকার আহ্বান। স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে বিরোধী দল, বলেছেন মির্জা ফখরুল। রাষ্ট্রীয় ক্ষমতা দখলের জন্য ব্যাকুল কিছু তরুণ, অভিযোগ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। রাষ্ট্রপতি নির্বাচনে ইসি থেকে 2টি মনোনয়ন ফর্ম নিয়েছে বিএনপি। 11 দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমেদ, জাতির সাথে বেইমানি না করার ওয়াদা। দুদেশের প্রধানমন্ত্রী আলোচনায় বসলে অনেক সমস্যা কেটে যাবে, আশাবাদী ভারতের হাই কমিশনার। মৌলভীবাজারে বিএসএফ এর গুলিতে বাংলাদেশে নিহত। জুলাই আন্দোলনের ইন্টারনেটের গতি কমাতে পলককে নির্দেশ দেন ওবায়দুল কাদের। ট্রাইব্যুনালে কল রেকর্ড, ইলিয়াস আলী গুমে উইং কমান্ডার সাইফের বিরুদ্ধে ওয়ারেন্ট। দেখছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত সংবাদ এবার। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কদিন ধরে কিছু মানুষ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। যারা বিভ্রান্তি ছড়াতে চায়, শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায়, তাদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। দেশবাসীকে সতর্ক করেন, বিভ্রান্তি তৈরির অপচেষ্টাকারীরা যেন কোনো সুযোগ না পায়। কিছুদিনের মধ্যেই বিদ্যুৎ জ্বালানির পরিকল্পনা সংসদে উপস্থাপন করা হবে। চট্টগ্রামের বাঁশখালী থেকে সিকান্দার রেমানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ সেলিম। প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে অবস্থিত 1200 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেছেন। রবিবার সকালে প্রধানমন্ত্রী মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র গিয়ে বিদ্যুৎ কেন্দ্রের সার্বিক কার্যক্রম দেখেন। এ সময় প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে বিদ্যুৎ কেন্দ্রের বর্তমান অবস্থা, বিদ্যুৎ উৎপাদন ও পরিচালন কার্যক্রম, উৎপাদন সক্ষমতা, জ্বালানি সরবরাহ ও ব্যবস্থাপনা, প্ল্যান্টের পরিচালন দক্ষতা, রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা ব্যবস্থা এবং সংশ্লিষ্ট অবকাঠামো সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। এ সময় প্রকল্প এলাকায় প্রধানমন্ত্রী একটি নিমের চারা রোপণ করেন। সেখান থেকে প্রধানমন্ত্রী প্রস্তাবিত 70 মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্পের স্থান পরিদর্শন করেন। পরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নতুন বাসগৃহ নির্মাণ কর্মসূচির আওতায় বাঁশখালীর বাহারছড়া গ্রামের একটি ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে নতুন বাড়ির চাবি হস্তান্তর করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত সম্ভাবনাময় পর্যটন এলাকা বাঁশখালীর বাহারছড়া সমুদ্র সৈকত পরিদর্শন করেন। এরপর সমুদ্র সৈকতের তীরে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থানের মতো মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার। তিনি জানান, অল্প সময়ের মধ্যে লবণের মূল্য নির্ধারণ করা হবে, যাতে লবণ চাষিরা লাভবান হতে পারে। এই বাংলাদেশের মানুষ এই সরকারকে নির্বাচিত করেছে, কাজেই এই সরকারের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষের পাশে থাকা। এই সরকারের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষের সুখে দুঃখে থাকা। এই সরকারের দায়িত্ব হচ্ছে এই দেশের মানুষকে দেখে রাখা, ভালোভাবে স্বাস্থ্য সেবা পায়। সেই জন্য এই 50 বেডের হাসপাতালকে আমরা ইনশাল্লাহ আগামী 5 বছরের মধ্যে প্রত্যেকটি উপজেলা, 503টি উপজেলা সমগ্র বাংলাদেশে 101 বেডে উন্নীত করব ইনশাল্লাহ। আলোচনা করে আমরা ইনশাল্লাহ লবণের মূল্য নির্ধারণ করেছি, যে মূল্য পেলে লবণ চাষী ভাইদের স্বাবলম্বিতা, অর্থনৈতিকভাবে তারা সচ্ছল হবে আস্তে আস্তে। জ্বালানি ব্যবস্থায় গুটি কয়েক মানুষকে সুবিধা দিতে বিগত সরকার কাজ করেছে বলে জানান প্রধানমন্ত্রী। কিছু মানুষ বিভ্রান্ত ছড়াচ্ছে, তাদের বিষয়ে সতর্ক থাকার কথাও বলেন তারেক রহমান। এই দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা যদি করার জন্য যদি বিদেশি এবং দেশি বিনিয়োগকারী যারা আছে তাদেরকে উৎসাহিত করে যদি মিল ফ্যাক্টরি স্থাপন করতে হয়, তাহলে তার পূর্ব শর্ত হচ্ছে দেশে শান্তি শৃঙ্খলা থাকতে হবে। দেশে বিশৃঙ্খলা থাকলে চলবে না। সতর্ক থাকতে হবে আমাদেরকে, কারণ বিভ্রান্তকারীরা যদি বিভ্রান্ত করার সুযোগ পায়, ক্ষতিগ্রস্ত হবে জনগণ। বিভ্রান্তকারী যারা, তারা তো নিজেদের মতন করে চলে যাবে, তারা তো জনগণের সাথে থাকবে না। আজকে বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব
নাকি আমরা ঝগড়া ফ্যাসাদে লিপ্ত থাকব, নাকি আমরা বিভ্রান্তকারীদের সাথে থাকব। সমগ্র বাংলাদেশের মানুষের সামনে আগামী 10 বছর আমাদের জ্বালানি পরিকল্পনা কি হবে, আগামী 10 বছর ইনশাআল্লাহ বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা কি হবে, সেই প্রস্তাবনা আমরা জাতীয় সংসদে উপস্থাপন করব। আমরা খেয়াল করেছি বিগত কিছুদিন ধরে কিছু মানুষ, কোটি সংখ্যক কিছু মানুষ এই ব্যাপারে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে। আপনাদেরকে পরিষ্কারভাবে উদ্দেশ্য করে বলতে চাই, বিএনপি সরকার সংসদে পরিকল্পনা উপস্থাপন করবে। আপনাদের যদি পরিকল্পনা থাকে আসুন জনগণের সামনে উপস্থাপন করুন, কিন্তু বিভ্রান্তিকর কথা বলে দেশে বিশৃঙ্খলা তৈরি করবেন না, বিভ্রান্তিকর কথা বলে জনগণের শান্তি নষ্ট করবেন না। পৃথিবীর বহু দেশ আমাদের পরে স্বাধীন হয়েছে, কিন্তু তারা কাজ করার মাধ্যমে, পরিশ্রম করার মাধ্যমে তাদের দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছে। কাজেই আর পিছনে থাকা যাবে না, আর পিছনে পড়ে থাকা যাবে না। এখন একটি লক্ষ্য, একটি উদ্দেশ্য, জনগণের জীবন মান উন্নত করা, দেশের ভাগ্যের পরিবর্তন করা। প্রিয় ভাই বোনেরা, 2026-27 অর্থ বছরে 41 লাখ মায়ের হাতে ফ্যামিলি কার্ড দেয়া হবে বলেও জানান সরকার প্রধান। সমুদ্র তীরবর্তী অঞ্চল, পাহাড়ি এলাকা কিংবা চরাঞ্চল সহ দুর্গম কিংবা অবহেলিত সব এলাকার সমান উন্নয়ন করতে চায় বর্তমান সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান বারবার বলছিলেন, এদেশের মানুষ যে উদ্দেশ্য নিয়ে বিএনপিকে ভোটের মাধ্যমে নির্বাচিত করেছে, জনগণের সেই আশা আকাঙ্ক্ষা পূরণ করবে বর্তমান সরকার। দেশের আইনের শাসন, গণতন্ত্র এবং মানবাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথাও বললেন সরকার প্রধান। সিকান্দার রহমান, বাংলা ভিশন, বাঁশখালী, চট্টগ্রাম। হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার বিকেলে ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বাঁশখালীর জনসভা শেষে রবিবার বিকেলে হেলিকপ্টার যোগে ফটিকছড়িতে পৌঁছান প্রধানমন্ত্রী। ফটিকছড়ির গোপালগাজী দিঘির মাঠে অবতরণের পর স্থানীয় বিএনপি নেতারা অভ্যর্থনা জানান। সেখান থেকে সড়ক পথে আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হন। এ সময় রাস্তার দুপাশে দাঁড়িয়ে হাজারো মানুষ তাকে শুভেচ্ছা জানান। জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসায় পৌঁছলে মাদ্রাসার শিক্ষার্থীরা উচ্ছ্বসিত হয়ে ওঠে। শিক্ষার্থীরা রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে মোবারকবাদ জানান। প্রধানমন্ত্রী গাড়ি থেকে নেমে ছোট ছোট শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। মাদ্রাসায় পৌঁছলে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী তাকে স্বাগত জানান। এরপর তাদের মাঝে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন। সৌজন্য সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত মত বিনিময় সভায় যোগ দেন। বাবুনগর মাদ্রাসার অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী পাশের উপজেলা হাটহাজারীতে যান। সেখানে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসায় হেফাজতের প্রতিষ্ঠাতা আমির শাহ আহমদ শফির কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে হাটহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তিনি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে বিরোধী দল। বলেন, সরকারের বিভিন্ন কাজে নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তারা। রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি দাতা সংস্থা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি। জামাত ইসলামীকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, জনগণের মেজরিটি ম্যান্ডেট পাওয়া দল বিএনপি সরকার যদি দেশ চালাতে ব্যর্থ হয় তখন বিরোধী দলের কথা বলা সাজে। একটি ধ্বংসপ্রাপ্ত ও বিপর্যস্ত প্রশাসনকে ঢেলে সাজানোর চেষ্টার মাঝে এই ধরনের রাজনীতি দেশের জন্য কল্যাণকর নয় বলে মন্তব্য করেন মন্ত্রী। অনুষ্ঠানে সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় রংপুর অঞ্চলের 25টি দুস্থ পরিবারকে অনুদান হিসেবে চায়ের দোকান ঘরের চাবি হস্তান্তর করা হয়। আমাদের একটা বিরোধী দল আছে, এই বিরোধী দল দুর্ভাগ্যক্রমে তারা আবার সে আগের মতোই ভূমিকা পালন করতে শুরু করেছে এবং হাসিনা যে ভাষায় কথা বলতো এরা ওই ভাষায় কথা বলতেছে। টার্ম শেষ করতে দিব না, পারবে না। আরে বাবা, হয়েছে তো মাত্র 4 মাস 5 মাস। একটা বিপর্যস্ত আপনার প্রশাসন, তাকে ঢেলে সাজানোর চেষ্টা করা হচ্ছে, চেষ্টা শুরু করেছে। কাজটা তো এত সহজ না, এত তাড়াতাড়ি হয় না। আরো চেরাগ তো নাই কারো হাতে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, জুলাই শুধু ৩৬ দিনের নয়, যেদিন থেকে গণতন্ত্র হরণ করা হয়েছে সেদিন থেকে শুরু হয়েছে জুলাই, যার শেষ হয়েছিল ৫ই আগস্ট। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জুলাইয়ে চিকিৎসকদের অবদান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, জুলাই কোনো ব্যক্তির নয়, এটা ১৮ কোটি মানুষের। একক ব্যক্তির যদি কোনো ক্রেডিট থাকে সেটা বেগম খালেদা জিয়ার। জুলাইয়ের চেতনা সারা দেশে ছড়িয়ে দেওয়ার জুলাই নিয়ে অধিদপ্তর করা হয়েছে বলেও জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। মন্ত্রী বলেন, রাষ্ট্রীয় ক্ষমতা দখলের জন্য ব্যাকুল হয়ে গেছে কিছু তরুণ, আর তাদের পেছন থেকে উস্কানি দিচ্ছে একটা শ্রেণী। তারা ক্ষমতার নেশায় মত্ত হয়ে জুলাইয়ের চেতনা বিক্রি করতে চাইছে বলেও দাবি করেন তিনি। বাংলাদেশকে সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরিত করবার জন্যে এই জুলাই গণ অভ্যুত্থানকে আমরা মাথায় নিয়ে কাজ করতে চাই। জুলাই গণ অভ্যুত্থান আমাদের এই কৃতিত্ব যারা স্বাধীনতার চেতনা বিক্রি করেছে তাদের মতো মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার এবং তার দল এগুলো ওই চেতনা বিক্রি করবে না জুলাইয়ের। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন থেকে বিএনপি 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। তবে এই পর্যন্ত দলটির পক্ষ থেকে কোনো প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। রবিবার নির্বাচন ভবনে এই তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন ঘিরে ভোটার তালিকা ও আচরণবিধির প্রস্তুতির অগ্রগতিও জানায় কমিশন। বিস্তারিত জানাচ্ছেন আসমা আক্তার নূপুর। রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র বিতরণ শুরু হতেই প্রথম দিনেই 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি। রবিবার নির্বাচন ভবনে গিয়ে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে সম্ভাব্য রাষ্ট্রপতি প্রার্থীর বিষয়ে কোনো তথ্য জানায়নি বিএনপি। আজকে থেকে আমরা মনোনয়নপত্র রাষ্ট্রপতি নির্বাচন 2026-এর আলোকে মনোনয়নপত্র দেওয়া শুরু হয়েছে। বিএনপির প্রতিনিধি দল এসে আজকে সকালবেলা একটা মনোনয়নপত্র নিয়ে গেছেন। আর এখনো পর্যন্ত আর কোনো দল বা কোনো প্রার্থী এসে আমাদের কাছ থেকে মনোনয়নপত্র নেন নাই, শুধুমাত্র বিএনপি নিয়েছে। এদিকে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ভোটার তালিকার সব শেষ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন। ইসি সচিব জানান, গত 14 মে থেকে 31 জুলাই পর্যন্ত হালনাগাদে ভোটার বেড়েছে 3,09,315 জন। বর্তমানে মোট ভোটার 12,86,32,555 জন। স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আচরণ বিধিমালার গুণন আজকে আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। 5টা আপনার সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের আচরণ বিধিমালা। আইনের ব্যাপারটা এখনো পর্যন্ত পাঠানো হয়নি, নথিটা প্রক্রিয়াজাত আছে। এটা সম্পন্ন হয়ে গেলে সেটাও পাঠিয়ে দেব। রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল ও স্থানীয় সরকার নির্বাচন 2 ক্ষেত্রেই প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। 11 দলীয় ঐক্য রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করেছে এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদকে। তাকেই বর্তমান পরিস্থিতি মোকাবেলায় উপযুক্ত বলেছেন বিরোধী দলীয় চিফ হুইপ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিরোধী দলীয় নেতা জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান জানান, জনগণকে ঐক্যবদ্ধ রাখতেই অলি আহমেদকে প্রার্থী করার এই সিদ্ধান্ত। মোবাশ্বের আহমেদের রিপোর্ট। 24 জুলাই মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর 23তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সে প্রেক্ষাপটে রবিবার সকালে মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে বসে 11 দল সিদ্ধান্ত হয় রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ এবং বিরোধী দলের পক্ষ থেকে প্রার্থী দেয়ার। পরে গণমাধ্যমকে সিদ্ধান্ত জানান বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হবেন আমাদের 11 দলেরই শরিক দল এলডিপির সম্মানিত চেয়ারম্যান কর্নেল অলি আহমদ। উনি 11 দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী থাকবেন 11 দলের। আমরা মনে করি দেশের এই যে সংকট একটা চলছে, এই সময় দেশের যে ধরনের অভিভাবকত্ব প্রয়োজন, রাষ্ট্রপতি হিসেবে আমরা মনে করি কর্নেল অলি আহমেদ উপযুক্ত এবং ওনার অভিভাবকত্বে বা ওনার নেতৃত্বে এই সংকটগুলো নিরসন হওয়া সম্ভব বলে আমরা মনে করি।
বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, জনগণকে ঐক্যবদ্ধ রাখতেই তাদের এই সিদ্ধান্ত। গণতন্ত্রের সৌন্দর্যের জন্য এটা আমাদের দায়িত্ব হিসেবে আমরা এটাকে নিয়েছি। আমরা মনে করি যে সর্বক্ষেত্রে রাজনীতি স্বচ্ছ হওয়া উচিত, প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া উচিত। তাহলে গণতন্ত্রের গতি এবং তার সুস্বাস্থ্য ফিরে আসবে। এদিকে জাতির সাথে বেইমানি করবে না জানিয়ে 11 দলীয় ঐক্যের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ। সবাই মনে করেছে। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ ও ভারতের দুই প্রধানমন্ত্রীর বৈঠক হলে দ্বিপক্ষীয় অনেক সমস্যার সমাধান হবে বলে আশাবাদ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, দুই দেশের জনগণ পর্যায়ে সম্পর্ক ভালো, এই সম্পর্ককে সরকারি পর্যায়ে শক্তিশালী করা প্রয়োজন। বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের হাই কমিশনার। আগামীকাল সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। রবিবার রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টারে শিশুবান্ধব ফ্যাসিলিটির উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। এর আগে শিশুবান্ধব ফ্যাসিলিটি ঘুরে দেখেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভারতীয় হাই কমিশনার। বলেন, সরকার পরিবর্তন হলেও বাংলাদেশ ভারত সম্পর্ক স্থায়ী, তাই সরকারি পর্যায়ে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার উপর জোর দেন তিনি। এই পিপল টু পিপল সম্পর্ক খুবই ভালো। এই সম্পর্কটা আমাদের গভর্নমেন্টাল লেভেল থেকে ভালো করতে হবে, আর এটা আমাদের সবার দায়িত্ব। দুই দেশের সরকার প্রধান একসাথে বসলে অনেক সমস্যার সমাধান হবে বলে দীনেশ ত্রিবেদী আশা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী বাংলাদেশের, we all respect him a lot. আমি ওনার বক্তব্য শুনেছি অনেকবার, and he talks from his heart. এটা আমি দেখি। He is a people's person. And our Prime Minister is also people. Our মনে হচ্ছে when two leaders meet, lot of problems are solved. ভারতীয় ভিসার ব্যাপক চাহিদার কথা উল্লেখ করে ভিসা সেন্টার ও সক্ষমতা আরও বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি। পরে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার। এ সময় দ্বিপক্ষীয় নানা বিষয় আলোচনায় উঠে আসে। সোমবার দীনেশ ত্রিবেদীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। বিজিবি জানায়, শনিবার রাত 3:30টায় ভারতের অভ্যন্তরে মাগুরুলি স্থানে ঘটনাটি ঘটে। মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের বিপরীতে মাগুরুলি স্থানটির অবস্থান। নিহতের নাম মোহাম্মদ তারা মিয়া, বয়স 20 বছর। কুলাউড়া উপজেলার মুরাইছড়া বস্তি গ্রামের আব্দুল মালিকের ছেলে তারা মিয়া সহ 4-5 জন ভারত সীমান্তে ঢুকলে বিএসএফ গুলি করে। এতে তারা মিয়া গুলিবদ্ধ হলেও বাকিরা পালিয়ে যায়। বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের 3 জনকে পুশিনের চেষ্টা করলে তাদের সেই তৎপরতা কঠোরভাবে প্রতিহত করেছে বিজিবি। রবিবার সকাল 10টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন মহেশপুর 58 বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুল রহমান। বিজিবি জানায়, ভোরে জীবননগর উপজেলার মাধবখালী সীমান্ত এলাকায় ভারতের নিরাপত্তার বেষ্টনীর একটি গেট দিয়ে এক পুরুষ ও 2 নারীকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে 32 বিএসএফ ব্যাটালিয়নের মেতিরি ক্যাম্পের সদস্যরা। এ সময় তাদের বাধা দেয় বিজিবি। পরে তারা সীমান্তের শূন্য লাইন থেকে ভারতের 40 গজ অভ্যন্তরে অবস্থান নেয়। বিজিবির কঠোর অবস্থানে ভারতের নিরাপত্তা বেষ্টনীর গেট খুলে তাদের ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। বিজিবি জানায়, পুশিন ও অনুপ্রবেশ প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডনকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। রবিবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালত এই আদেশ দেয়। রবিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে আটক করে। সালমান শাহ হত্যার মামলার 4 নম্বর আসামি আশরাফুল হক ডন। সালমানের মৃত্যুর প্রায় 3 দশক পর গত বছরের অক্টোবরে হত্যা মামলা দায়ের করা হয়। এতে
অভিনেতার স্ত্রী সামিরা হক, খল অভিনেতা আশরাফুল হক ডন সহ মোট 11 জনকে আসামি করা হয়। 20 অক্টোবর সালমান শাহের অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন আদালত। তদন্ত শুরুর কয়েকদিন পরও সচল ছিল ডন ও সামিরার ব্যবহৃত মোবাইল ফোন। এরপর থেকে তারা পলাতক। পরে আসামিদের দেশত্যাগ ঠেকাতে এবং দ্রুত গ্রেফতার করতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তথ্য পাঠায় রমনা থানা পুলিশ। এর ভিত্তিতেই দেশ ছাড়ার সময় ইমিগ্রেশন থেকে আজ আশরাফুল হক ডনকে গ্রেফতার করা হয়। 24শে জুলাই আন্দোলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেটের স্পিড কমাতে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে নির্দেশ দিয়েছিলেন ওবায়দুল কাদের। এমন একটি কল রেকর্ড হাতে পেয়েছে তদন্ত সংস্থা। এছাড়া বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের ঘটনায় উইং কমান্ডার সাইফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 1.5 দশক আগে বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে রবিবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। এদিকে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এ ওবায়দুল কাদের ও জুনায়েদ আহমেদ পলকের কল রেকর্ড জমা দেন প্রসিকিউশন। জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং ছাত্রলীগ নেতা সাদ্দাম সহ 7 আসামির বিরুদ্ধে এই ট্রাইব্যুনালে তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিউশন। একটু নেত্রীর পারমিশনটা নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে, জি আচ্ছা ঠিক আছে। অনেকে আমাকে বলতেছে তোমার হ্যাঁ একটু ওই যে মানে বলা আছে তো যে উনি না বললে না ওনাকে জিজ্ঞেস করেই বলবো। আচ্ছা ঠিক আছে, জি জি স্যার, জি স্যার, জি আসসালামু আলাইকুম। চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে অব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবার দুরবস্থা দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। অসন্তোষ জানিয়ে সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নূর আলম দিনকে স্ট্যান্ড রিলিজের নির্দেশ দেন তিনি। সকালে পূর্ব ঘোষণা ছাড়াই হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছেন স্বাস্থ্যমন্ত্রী। ঢুকেই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। স্বাস্থ্যসেবার সার্বিক অব্যবস্থাপনা দেখার পাশাপাশি রোগীদের পর্যবেক্ষণ করেন, তাদের সাথে সেবা নিয়ে কথাও বলেন। এ সময় বিভিন্ন অব্যবস্থাপনার অভিযোগ করেন সেবা প্রার্থীরাও। এসব দেখে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। সংশ্লিষ্টদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। অব্যবস্থাপনার দায়ে জেলা সিভিল সার্জনকে স্ট্যান্ড রিলিজের নির্দেশ দেন, যদিও পরে মৌখিকভাবে তাকে ক্ষমা করারও নির্দেশ দিয়েছেন মন্ত্রী। তবে সংশ্লিষ্টদের সবাইকে জবাবদিহিতার আওতায় আনার হুঁশিয়ারিও দিয়েছেন। এ সময় চাঁদপুর 3 আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক তার সঙ্গে ছিলেন। সিভিল সার্জন বৈঠক করতে বলেছি আমি এখান থেকে, কারণ ওনার কোনো খেয়ালই নেই আমার এখানে অ্যান্টিডায়াবিটিস ভ্যাকসিন পাইনি, তারপর ডেঙ্গুর ভ্যাকসিন ইঞ্জেকশন পাইনি। এইগুলি যে উত্তর পেয়েছে এতে আমি সন্তুষ্ট হতে পারি। বিএচএফ চিঠি দিয়েছে, উনিও দায় সারা মতো চিঠি দিয়ে বসেছে। একটা রুগী আসলে আমার পুকুরে একটা আমার মারাও যেতে পারতো, যাক আল্লাহ রহমত করেছে। আমি অর্ডার দিয়েছি ঢাকা থেকে আজকে গিয়ে ভ্যাকসিন আনার জন্য, আমাদের ভ্যাকসিন অভাবে। ইউনূস সাহেবকে বললেও ভ্যাকসিন দিতে পারতেন। বাথরুমের অবস্থা দেখেছেন, একটা লেবার রুম ইউনূস সাহেব করে দিয়েছেন। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি বছর 5 কোটি করে গাছ লাগানোর উদ্যোগ নিয়েছেন। সেই লক্ষ্যে তিনি এগিয়ে যাচ্ছেন, কোনো সস্তা উন্নয়ন নিয়ে ব্যস্ত নন। বরিশালের বেলস পার্ক মাঠে বৃক্ষমেলা উদ্বোধনের পর মন্ত্রী এসব কথা জানান। বলেন, জলবায়ু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে আর বাংলাদেশ এ নিয়ে অন্যতম ঝুঁকির মধ্যে রয়েছে, যেখানে সবচেয়ে বেশি ঝুঁকিতে উপকূলীয় এলাকাগুলো। এই সমস্যার সমাধান বৈশ্বিকভাবে করতে চান তারেক রহমান। এই সময় জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান মন্ত্রী। বলেন, জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে সচেতন না হলে পৃথিবীর তাপমাত্রা বসবাস অযোগ্য হয়ে যাবে। পরে তিনি বৃক্ষমেলা ঘুরে দেখেন। ঝালকাঠির ভীমরুলির ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার হাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। রবিবার সকালে ভীমরুলির ভাসমান হাটে পৌঁছেন মার্কিন রাষ্ট্রদূত। অতিরিক্ত জেলা প্রশাসক কাউসার হোসেন তাকে স্বাগত জানান। পরে ছোট নৌকায় চড়ে ভাসমান হাট ঘুরে দেখেন রাষ্ট্রদূত। এ সময় তিনি স্থানীয় পেয়ারার স্বাদও নেন। নৌকায় বসে ভাসমান হাটের বেচাকেনা ও আশপাশের সবুজ শ্যামল পরিবেশ উপভোগ করেন তিনি। মার্কিন রাষ্ট্রদূত ভাসমান হাটে কিছুক্ষণ অবস্থানের পর ট্রলার যোগে পিরোজপুরের আটঘর
কুরিয়ানার উদ্দেশ্যে রওনা হন। এ সময় তার সঙ্গে ছিলেন মার্কিন দূতাবাসের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। ভ্রমণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসেন। ভীমরুলির ভাসমান পেয়ারার হাট দেখে তিনি মুগ্ধ এবং সবুজে ঘেরা মনোরম পরিবেশ তাকে অভিভূত করেছে বলে জানান। 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশ করা হবে। এর মাধ্যমে 11টি শিক্ষা বোর্ডের অধীনে থাকা 18 লাখ শিক্ষার্থীর দীর্ঘ 2.5 মাসের প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। সাধারণ নিয়ম অনুযায়ী এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়। সেক্ষেত্রে গত 20 জুলাইয়ের ফল প্রকাশের কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় 3 সপ্তাহ পর এবার এসএসসির ফল প্রকাশ করতে যাচ্ছে শিক্ষা বোর্ডগুলো। এবছর দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে মোট 18,57,344 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে 9,30,305 জন ছাত্র এবং 9,27,039 জন ছাত্রী। 30,666টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী 3,885টি কেন্দ্রে এই পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী 14,18,318, মাদ্রাসা বোর্ডে 3,03,286 এবং কারিগরি বোর্ডে 1,34,660 জন। SMS এর মাধ্যমে ফল জানতে পারবে পরীক্ষার্থীরা। একই সঙ্গে সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও ফলাফল প্রকাশ করা হবে। বগুড়ায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে আরেকটি ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন 3 জন এবং হবিগঞ্জে ট্রাক চাপায় সিএনজি অটোরিকশার 2 যাত্রী নিহত হয়েছেন। বগুড়ায় সকালে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দিলে 3 জন নিহত হন। পুলিশ জানায় সিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঢাকাগামী অপর একটি ট্রাক বিকল ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই 2 জন নিহত হন। পরে ট্রাক চালক ও সহকারীকে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করা হয় আরেকজনকে। আহত ব্যক্তি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিহতদের পরিচয় জানা যায়নি। এদিকে হবিগঞ্জের মাধবপুরগামী একটি সিএনজি অটোরিকশা মহাসড়কের বেজুরা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা তেলবাহী একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলে 2 জন মারা যান। গুরুতর আহত 3 জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন উপজেলার রতনপুর এলাকার রিপন মিয়া ও পশ্চিম মাধবপুর এলাকার আবুল খায়ের। দুর্ঘটনায় সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এছাড়া টঙ্গীর গাজীপুরা এলাকায় সড়ক দুর্ঘটনায় তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ইয়াসিন আলী নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ঘটনায় শিক্ষার্থীরা মাদ্রাসার প্রধান ফটকের সামনে ও গাজীপুরা বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। হরমুজ প্রণালী আবারও খুলে দিতে যুক্তরাষ্ট্রকে 6টি শর্ত দিয়েছে ইরান। ওয়াশিংটন শর্তগুলো মানলেই হরমুজ পুরোপুরি খুলে দেয়া হবে বলে জানিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী বাহিনী IRGC। তবে ইরানের সাথে পুরোপুরি একমত না হলেও আলোচনার ভালো অগ্রগতির দাবি করেছে ওয়াশিংটন। হরমুজ প্রণালীতে ইরানের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া, ইরান ও তার মিত্র দেশগুলোর ওপর হামলা বন্ধ করে মার্কিন সেনাদের ফিরিয়ে নেওয়া, যুদ্ধের ক্ষতিপূরণ ও ইরানের জব্দকৃত সম্পদ ফিরিয়ে দেওয়ার শর্ত রেখেছে তেহরান। যুক্তরাষ্ট্র এসব শর্ত না মানলে ওমানের সাথে চুক্তি হলেও হরমুজ প্রণালী পুরোপুরি খুলবে না বলে সাফ জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের শর্ত মেনে নেওয়া হবে কিনা এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ওয়াশিংটন। তবে ইরানের সাথে সব বিষয়ে একমত হতে না পারলেও আলোচনায় ভালো অগ্রগতির দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেসি ভ্যান্স। মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ইরান হরমুজ থেকে টোল না নেওয়ার শর্তে রাজি হয়েছে বলে দাবি করেন ভ্যান্স। ভারতের মদতপুষ্ট অন্তত 15 সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ আর সন্ত্রাসী কার্যকলাপের নথি। রবিবার সকালে পাকিস্তানের সেনা সদরের বিবৃতিতে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাদ উল ফিতনা 3-র আওতায় বেলুচিস্তান প্রদেশের বিভিন্ন এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী। এতে মাস্তাং, বোলান, ওয়াংশুক, আওয়ারান, সেবিল, খুজদার, হরনাই ও নুস্কি এলাকায় গোলাগুলিতে নিহত হয় সন্ত্রাসীরা। এই অভিযানের মাধ্যমে বেলুচিস্তানে সন্ত্রাসীদের যোগাযোগের বড় ধরনের ক্ষয়ক্ষতির দাবি করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। ধারাবাহিক এমন অভিযোগের মাধ্যমে বেলুচিস্তান থেকে ফিতনা আল হিন্দুস্তান এবং ফিতনা আল খারেজির সন্ত্রাসী তৎপরতা নির্মূলের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 2021 সালে আফগানিস্তানে তালেবান আবারও ক্ষমতায় ফিরলে পাকিস্তানের বেলুচিস্তান আর খাইবার পাখতুনখোয়া প্রদেশে ফিতনা আল হিন্দুস্তানের সন্ত্রাসী তৎপরতা মাথাচাড়া দিয়ে ওঠে। কমলাপুর স্টেডিয়ামের অব্যবস্থাপনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দায়িত্বে অবহেলার জন্য স্টেডিয়ামের প্রশাসককে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন তিনি।
স্টেডিয়ামে অটোরিকশা গ্যারেজ উচ্ছেদ সহ দোকানপাট বরাদ্দ বাতিলের নির্দেশও দেন ক্রীড়া প্রতিমন্ত্রী। মানিক মাহমুদের রিপোর্ট। সকালে ঝটিকা সফরে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম পরিদর্শনে যান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ড্রেসিং রুম, ওয়াশরুম, প্রেস বক্স এবং সিঁড়ি সংলগ্ন এলাকায় ধুলাবালি ও আবর্জনার স্তূপ সহ চরম অব্যবস্থাপনা ও নোংরা পরিবেশ দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তীব্র গরমের মধ্যেও উপযুক্ত পরিবেশ না থাকায় খেলোয়াড়দের ড্রেসিং রুম ছেড়ে মাঠের বাইরে গিয়ে বিশ্রাম নিতে দেখা যায়। স্টেডিয়াম পরিদর্শনের পর দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট প্রশাসককে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন আমিনুল হক। তাৎক্ষণিকভাবে আমাদের নির্বাহী পরিচালকের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই কমলাপুর স্টেডিয়ামের যিনি প্রশাসকের দায়িত্ব পালন করছিলেন তার কাজের অবহেলার জন্য তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গত 2 মাস আগে বোধহয় এখানে এসে ভিজিট করে গিয়েছিলাম এবং এটি এতদিনে পরিষ্কার হয়ে যাওয়ার কথা, এখানে কোনো কিছু থাকার কথা না। তিনি জানান, প্রায় 2 মাস আগে পরিদর্শন করে স্টেডিয়ামের ছাদের অবৈধ স্থাপনা ও ময়লা আবর্জনা সরানোর নির্দেশ দেওয়া হলেও সংশ্লিষ্ট প্রশাসকের অবহেলার কারণে কোনো অগ্রগতি হয়নি। কমলাপুর স্টেডিয়ামে এসেছি এবং অত্যন্ত দুঃখের সাথে বলতে হবে যে আমরা সেই গতানুগতিক ধারা থেকে এখনো বের হতে পারি। সেই স্টেডিয়ামের ড্রেসিং রুমের পরিবেশ যাচ্ছে তাই, ওয়াশরুমের পরিবেশ যাচ্ছে তাই। স্টেডিয়ামের চারপাশে আমরা একটি স্টেডিয়াম যে একটি স্পোর্টসের যে ভাব, স্পোর্টসের যে একটি পরিবেশ, সেটিকে আমরা নিশ্চিত করতে চাই। দ্রুততম সময়ে স্টেডিয়ামের সার্বিক পরিবেশ ফিরিয়ে এনে তা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে হস্তান্তরের সিদ্ধান্তের কথা জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। একই সাথে স্টেডিয়ামে বেশ কয়েকটি অটোরিকশার গ্যারেজ সহ দোকানপাটের বরাদ্দ বাতিল করে সেখানে ক্রীড়ার পরিবেশ ফিরিয়ে আনার নির্দেশ দেন আমিনুল হক। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। বাবা হোর্হে মেসিকে শেষবারের মতো দেখতে আর্জেন্টিনা পৌঁছেছেন লিওনেল মেসি। দীর্ঘদিন অসুস্থ থাকার পর লিওনেল মেসির বাবা হোর্হে শনিবার আর্জেন্টিনার রোজারিও শহরের একটি ক্লিনিকে মারা যান। তার বয়স হয়েছিল ৬৮ বছর। প্রয়াত বাবা হোর্হে মেসির শেষকৃত্যে অংশ নিতে শনিবার রাতে আর্জেন্টিনার রোজারিওতে পৌঁছান আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। ইসলাস মালভিনাস আন্তর্জাতিক বিমানবন্দরের ফুটেজে দেখা যায় মেসি ও তার পরিবার একটি ব্যক্তিগত বিমান থেকে নেমে আসছেন। মেসির পরিবার জানায়, জীবনের শেষ কয়েক মাস হোর্হে রোজারিওর একটি মেডিকেল সেন্টার ও নিজের বাড়ির মধ্যে আসা যাওয়ার মধ্য দিয়ে সময় কাটিয়েছেন। এ সময় তার পাশে ছিলেন স্ত্রী সেলিয়া এবং সন্তান রদ্রিগো, মাতিয়াস ও মারিয়া সোল। বার্সেলোনায় শুরুর দিনগুলো থেকে শুরু করে পুরো ক্যারিয়ার জুড়ে ছেলে লিওনেলের ছায়াসঙ্গী ছিলেন হোর্হে। তিনি ছিলেন ছেলের জন্য এক বড় অবলম্বন এবং বেশ কয়েক বছর ধরে তার প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। জিয়ান্নি ইনফানিন্তোর প্রতিপক্ষদের কড়া সতর্কবার্তা দিয়েছে ফিফা। এক বিবৃতিতে ফিফা সভাপতির অবস্থান দুর্বল করার লক্ষ্যে পরিচালিত সুপরিকল্পিত ও অব্যাহত প্রচেষ্টার বিরুদ্ধে সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি। ফিফা জানিয়েছে, ইনফানিন্তোর নেতৃত্বের বিরুদ্ধে কোনো চ্যালেঞ্জ জানাতে হলে তা অবশ্যই ফিফার নিজস্ব বিধিমালা ও গণতান্ত্রিক প্রক্রিয়া মেনেই হবে। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ওয়েফার সাধারণ সম্পাদক পদে থাকার সময় ইনফানিন্তো একজন প্রাক্তন কর্মীকে ঘুষ দিয়েছিলেন বলে অভিযোগ আনে দ্য ডেইলি টেলিগ্রাফ। ইনফানিন্তো ও ফিফা এই অভিযোগ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। ভুল বা বিভ্রান্তিকর প্রতিবেদনের বিরুদ্ধে অবস্থান নেয়ার ঘোষণাও দিয়েছে ফিফা। বিশ্বকাপের স্বত্ব বিক্রির পরিকল্পনার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন ফিফা সভাপতি। ইউরোপ, এশিয়া ও উত্তর আমেরিকার কনফেডারেশনগুলো সরাসরি তার বিরোধিতা করে। পরে পরিকল্পনা বাতিল করে ক্ষমা চেয়েছেন জিয়ান্নি ইনফানিন্তো। তবে আগামী ফিফা সভাপতি পদে তার বিরোধিতা করে আসছে এই 3 সংস্থা। যদিও আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার সমর্থনে এখনও শক্ত অবস্থানেই আছেন ইনফানিন্তো। তার দৃশ্যমান কোনো প্রার্থী এখনও দিতে পারেনি বিরোধী পক্ষ। আগামী মার্চে মরক্কোর ফিফার 211টি সদস্য দেশের ভোটে নির্বাচিত হবেন পরবর্তী ফিফা সভাপতি। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। কদিন ধরে কিছু মানুষ বিভ্রান্তি ছড়াচ্ছে, শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায় তারা, বলেছেন প্রধানমন্ত্রী। জনগণকে সতর্ক থাকার আহ্বান। স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে বিরোধী দল, বলেছেন মির্জা ফখরুল। রাষ্ট্রীয় ক্ষমতা দখলের জন্য ব্যাকুল কিছু তরুণ, অভিযোগ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। রাষ্ট্রপতি নির্বাচনে ইসি থেকে 2টি মনোনয়ন ফর্ম নিয়েছে বিএনপি। 11 দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমেদ, জাতির সাথে বেইমানি না করার ওয়াদা।
দুদেশের প্রধানমন্ত্রী আলোচনায় বসলে অনেক সমস্যা কেটে যাবে, আশাবাদী ভারতের হাই কমিশনার। মৌলভীবাজারে বিএসএফ এর গুলিতে বাংলাদেশে নিহত। জুলাই আন্দোলনের ইন্টারনেটের গতি কমাতে পলককে নির্দেশ দেন ওবায়দুল কাদের। ট্রাইব্যুনালে কল রেকর্ড, ইলিয়াস আলী গুমে উইং কমান্ডার সাইফের বিরুদ্ধে ওয়ারেন্ট। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাই।